থেরাপির গুরুত্ব নিয়ে এবং কখন আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, সেই সাথে বাত ব্যথার সাথে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু। শুরু করছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ, স্পন্সার্ড বাই গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আজকের পর্বে। সাথে আছি আমি অর্থি জোগ্রিভ। দর্শক, আগামীকাল 8ই সেপ্টেম্বর সারা দেশ সহ বিশ্বের প্রায় 121টি দেশে পালন করা হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন প্রতি বছরই এই বিশেষ দিবসটির উদ্যোগ নিয়ে থাকে। আমরা আজ কথা বলবো ফিজিওথেরাপি সংক্রান্ত নানা জটিলতা নিয়ে। কখন আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন এবং বাত ব্যথায় একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা কতটুকু। দর্শক, এই সকল বিষয়গুলোরই বিস্তারিত আলোচনায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন ফিজিওথেরাপিস্টকে। উপস্থিত রয়েছেন ডাক্তার এম ইয়াসিন আলী, যিনি চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার সকল সমস্যার সমাধান দেবার। চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। স্যার, এই যে একটি ফিজিওথেরাপি দিবস পালন করা হচ্ছে দেশে এবং দেশের বাইরে, কেন এটাকে এত গুরুত্ব দেওয়া হয় এবং এবছর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য বিষয় কি, শুরুতে জানবো। জি, অনেক ধন্যবাদ। আসলে ওয়ার্ল্ড ওয়াইডই ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব বেড়েছে এবং সব ক্ষেত্রেই বিশেষ করে বেশ কিছু ডিসিপ্লিনে ফিজিওথেরাপির চিকিৎসার প্রয়োজন রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আপনি যেটা বললেন প্রতিপাদ্য বিষয়, এবছর প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোমর ব্যথা। কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব। আপনি জানেন যে ওয়ার্ল্ড ওয়াইডে এখন আমাদের কাজের ধরন চেঞ্জ হয়েছে। আমরা যে প্যাটার্নে আগে কাজ করতাম, এখন জীবনযাত্রা প্রণালী চেঞ্জ হয়েছে। দীর্ঘক্ষণ বসে কাজ করি, কম্পিউটার, ডেস্কটপ, মোবাইল, অনেকক্ষণ ধরে নেট ব্রাউজিং করি, যার ফলে আমাদের লাইফস্টাইলে যে পরিবর্তনের ফলে এখন কোমর ব্যথাটা একটা মহামারী আকার ধারণ করেছে। এখন সেই কোমর ব্যথা থেকে আমরা কীভাবে মুক্ত থাকতে পারি, সেই জন্য এই বছরের স্লোগান হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা। চমৎকার একটি প্রতিপাদ্য। এবং আমরা স্যার অনেকে কিন্তু বুঝি না, যেমন একটি পরিসংখ্যানে বলা হয়েছে যে সারা দেশে কিন্তু অনেক ফিজিওথেরাপিস্ট রয়েছেন, কিন্তু কখন একজন ফিজিওথেরাপিস্ট হয়ে উঠবেন একটি ব্যক্তি, এটা যেমন জানা জরুরি, তেমনি দেশের আনাচে কানাচে প্রায় 2100 ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে। এত পরিমাণে কি ফিজিওথেরাপিস্ট আমাদের দেশে রয়েছে? অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। আসলে ফিজিওথেরাপি চিকিৎসক হওয়ার জন্য একজন ব্যক্তিকে যেমন ইন্টারমিডিয়েট বা আইএসসি পাস করার পর 5 বছর একটা গ্র্যাজুয়েশন করতে হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টির অধীনে এমবিবিএস, ডেন্টাল এবং ফিজিওথেরাপি একই অনুষদের সাবজেক্ট। এই সাবজেক্টে 5 বছর গ্র্যাজুয়েশন করার পর একটা ব্যক্তি সে ফিজিওথেরাপিস্ট হিসেবে পরিচিতি পায় বা রেজিস্ট্রেশন পায়। এখন আপনি যেটা বললেন, যত্রতত্র অনেক ফিজিওথেরাপি সেন্টার রয়েছে যেখানে আসলে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসক নেই। অনেকেই আছে বিভিন্ন জায়গা থেকে অল্প ট্রেনিং নিয়ে, এবং এই ফিজিওথেরাপি চিকিৎসার জনপ্রিয়তার কারণে বা প্রয়োজনীয়তার কারণে এখন মানুষ অনেকেই ফিজিওথেরাপি নিতে আগ্রহী। এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক জায়গায় হয়তো ফিজিওথেরাপি চিকিৎসক নেই, বাট ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে। এটা আসলে আমাদের চিকিৎসার জন্য যেমন হুমকি স্বরূপ, এবং জনগণের জন্য যারা চিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছে বা সঠিক চিকিৎসাটা পাচ্ছে না, তারাও কিন্তু ফিজিওথেরাপির প্রতি বিমুখতা তৈরি করছে। এবং দেখা যায় যে এই সমস্ত সেন্টারগুলোতে তারা যাচ্ছে, গিয়ে আসলে কার কাছে ফিজিওথেরাপিটা নিতে হবে বা তার রিকোয়ারমেন্ট কি, তার কি যোগ্যতা থাকা প্রয়োজন, এগুলো কিন্তু আমাদের অ্যাওয়ার করাটা অত্যন্ত জরুরি। যে 2100 সেন্টার গড়ে উঠেছে, 2100 সেন্টারে কি আসলেই কোনো ফিজিওথেরাপিস্ট রয়েছে কিনা? অনেক আসলে গুরুত্বপূর্ণ এই বিষয়টা। কারণ হলো, যদি আপনি সঠিক চিকিৎসা নিতে চান, অবশ্যই সেখানে একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট ন্যূনতম, সে হয়তো ফিজিওথেরাপি ক্লিনিক্যাল প্র্যাকটিশনার হিসেবে সেখানে প্র্যাকটিস করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যেমন অন্যান্য সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে। যেমন আমরা দেখি নর্মালি এমবিবিএস বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন এমডি, এমএস, এফসিপিএস এই ধরনের কোর্স রয়েছে। তখন আমাদের ক্ষেত্রেও ফিজিওথেরাপিস্টদের ক্ষেত্রে যে মাস্টার্স অফ ফিজিওথেরাপি, যেটাকে আমরা এমপিটি বলি, বা মাস্টার্স অফ রিহ্যাবিলিটেশন সায়েন্স, এরকম বেশ কিছু সাবজেক্ট আমাদের রয়েছে। সেখানে আবার অনেকগুলো ডিসিপ্লিন, যেমন অর্থোপেডিক্স ফিজিওথেরাপি, নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি, পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি, জেরিয়াট্রিক ফিজিওথেরাপি, গাইনিকোলজিক্যাল ফিজিওথেরাপি, এরকম সাবজেক্টগুলোতে মাস্টার্স করা যায়। বা তখন সেই বিষয়ের বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট হতে পারে। যেমন আমি নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিতে মাস্টার্স করেছি, সো আমি নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি
বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা। কিন্তু আমাদের দেশে যেহেতু এই সাবজেক্টের অত পরিচিতি নেই, জানাশোনা নেই, যে কারণে অনেক ক্ষেত্রে আমাদের জেনারেল ফিজিওথেরাপিস্টের মতোই প্র্যাকটিস করতে হয়। যেমন দেখেন, আপনি একজন নিউরোলজিস্ট, সে হয়তো শুধু নিউরো মেডিসিনের ডিপার্টমেন্টের রোগীগুলাই দেখেন, কিন্তু তাকে হয়তো বাইরের রোগী দেখতে হচ্ছে না, কারণ ওই সাবজেক্টটা সে মানে বাংলাদেশে পরিচিতি পেয়েছে। আমাদের ফিজিওথেরাপির ক্ষেত্রে অনেকেই মনে করে ফিজিওথেরাপি মানেই একটা গরম শেক দিল, একটু এক্সারসাইজ করলো, শেষ, মানে এরকম একটা ধারণার মধ্যে সীমাবদ্ধ। এই জন্যই এই দিবসটাকে আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে চাই, যে মানুষ আসলে জানা দরকার। যেহেতু এটা 5 বছরের গ্রাজুয়েশন কোর্স, এত যদি সহজ কিছু হতো তাহলে যে কেউ কিন্তু করতে পারতো, তাই না? তো এই জন্য যখন পোস্ট গ্রাজুয়েশন করা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে একজন যাবে, রোগীকে অ্যাসেসমেন্ট করা, তাকে ডায়াগনোসিস করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি জানেন, একজন চিকিৎসক হিসেবে রোগ নির্ণয় যদি সঠিকভাবে না হয়, সে দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি নিচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাহলে তো আসলে কারা ফিজিওথেরাপি দিচ্ছে এটা যদি আমরা না জেনে কখনো একজন ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে তাদের কাছে বেটার কিছু এক্সপেক্ট করি, এটি তো আমাদের জন্য ভুল। এবং এই জায়গা থেকে আমাদের সচেতনতা বাড়ানো জরুরি। হয়তোবা এই জন্যই এই যে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন প্রতি বছর এই দিনটির একটা কর্মসূচির মাঝে সবাইকে অ্যাওয়ার করার চেষ্টা করে যে আসলে ফিজিওথেরাপিস্ট একজন ফিজিওথেরাপিস্টই। যে যত্র যে সমস্ত সেন্টার গড়ে উঠেছে সেগুলোতে কখনোই প্রপার ফিজিওথেরাপিস্ট থাকে না, বা থাকলেও খোঁজ নিয়ে ট্রিটমেন্টটা করা উচিত। স্যার, একটু জানতে চাই, আজ তো আমরা বাত ব্যথা নিয়ে কথা বলবো, তো বাত ব্যথা বলতে আমরা কি বুঝি, এবং একজন ব্যক্তির বাত ব্যথা হয়েছে কিনা কি করে তিনি বুঝবেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে আমাদের সমাজে বিভিন্ন যে বিষয় প্রচলিত আছে, যেমন শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হলেই সেটাকে আমরা বাত ব্যথা বলে আখ্যায়িত করে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি মেডিকেল ভাষায় বাত ব্যথাকে আর্থ্রাইটিস বলা হয়। এবং এটা একটা গ্রিক ওয়ার্ড, আপনি জানেন যে আর্থো মিনস হচ্ছে জোড়া, এবং আইটিস বলতে আমরা ইনফ্লামেশন বোঝাই। যদি জয়েন্ট বা জোড়াতে যদি কোনো প্রদাহ বা ইনফ্লামেশন হয়, তখন এটাকে আমরা আর্থ্রাইটিস বলি। এবং এই আর্থ্রাইটিসটা আসলে পরিসংখ্যানে দেখা গেছে 100 বা তার অধিক ধরনের আর্থ্রাইটিস রয়েছে ওয়ার্ল্ডে। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যে আর্থ্রাইটিসগুলো বেশি পেয়ে থাকি, তার মধ্যে আপনি জেনে থাকবেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা মেরুদণ্ডের একটা বাতরোগ আছে যেটাকে আমরা অনেক সময় স্পন্ডাইলো আর্থোপ্যাথি বলি। এছাড়া দেখা যায় যে গাউটি আর্থ্রাইটিস নামে আমরা একটা ডিজিজ পাই, যেটা ইউরিক অ্যাসিড নামে আমাদের একটা রক্তের উপাদান যখন রক্তে বেড়ে যায় তখন এটাকে আমরা গাউটি আর্থ্রাইটিস বলি। এছাড়া সিস্টেমিক লুপাস এরাইথমেটাস বা SLE নামে একটা ডিজিজ আমরা বাংলাদেশে পাই। ওভারঅলে আমাদের দেশে 7-8টা ডিজিজ বা আর্থ্রাইটিস রিলেটেড ডিজিজ আমরা বেশি পেয়ে থাকি। ধরন রয়েছে, নানা প্রকারের আর্থ্রাইটিস রয়েছে। তো বাত ব্যথা সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে, জানবো একজন দর্শক অপেক্ষায়। জি নিশ্চয়ই। কে আছেন দর্শক? নাম বলেই প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তিনা বলছিলাম ঢাকা থেকে। জি, আমরা শুনছি আপনাকে। জি, আমার একটা প্রশ্ন হলো, আমি স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি বলেন। আমার একজন কলিগ আর কি, উনি হচ্ছেন, ওনার প্রথমে যে কোমর ব্যথা ছিল, উনি অত টেস্ট করেনি। প্রথম মনে করছে হালকা, হয়তো জব করতেছিল, তো মনে করছে যে হয়তো ভালো হয়ে যাবে। পরে একটা সময় যখন ডক্টরের কাছে গেছেন, তখন শুরুতে যে ডাক্তার দেখাচ্ছেন ওনারা বলছে কোমর ব্যথা টুকটাক ঔষধ দিচ্ছে, ওগুলো খাইছে। কিন্তু পরে যখন আবার ডাক্তারের কাছে গেছে তখন আপনার কিডনি টেস্ট করতে দিছে, তো তখন ধরা পড়ছে যে তার 2টা কিডনি অকেজো হয়ে গেছে, এবং ওই কিডনির ব্যথাটাই নাকি ওখানে ছিল। তো এই জন্য আর কি আমি জানতে চাচ্ছি যে কিডনির ব্যথা এবং কোমর যে ব্যথা, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা, আর পার্থক্য মানে এটা কিভাবে মানুষ বুঝতে পারবে? চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি, সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। স্যার, এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত পরিবার রয়েছে, প্রত্যেকটি ব্যক্তির একটি সাধারণ তাদের ধারণা এটি যে কোমরে ব্যথা হয়েছে, সেটি আসলে কিডনিতে ব্যথা। কোমর ব্যথা কখন বলবো, কখন কিডনিতে ব্যথা বলবো, কি বলতে চান? জি, অনেক ধন্যবাদ। আসলে দর্শক খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে কোমর ব্যথার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে কোমর ব্যথার যে মাস্কুলোস্কেলিটাল প্রবলেম আমরা বলি, যে স্পাইন রিলেটেড বা মাংসপেশি রিলেটেড যে ব্যথা, সেগুলোকে আমরা সাধারণত কোমর ব্যথা বলি। এছাড়া অনেক সময় রেফার্ড পেইন হতে পারে, যেমনটি উনি বললেন যে কিডনি যেহেতু আমাদের কোমরের দুই পাশেই থাকে, কিডনির যদি কোনো সমস্যা থাকে, যেমন কিডনিতে সিস্ট, পাথর, বা কিডনি হয়তো ফাংশন প্রপারলি করছে না, কিডনি ফেলিওর, সেক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। বাট অ্যাসোসিয়েটেড আরও অনেকগুলি ফ্যাক্টর আছে। যেমন আমরা দেখতে পাই যে কিডনি যদি প্রপারলি ফাংশন না করে, সেক্ষেত্রে বেশ কিছু উপসর্গ আমাদের শরীরে দেখা যায়, যেমন তার পা ফুলে যায়, চোখের নিচে ফুলে যায়, প্রস্রাবের যে পরিমাণটা সেটা কমে যায়, এরকম বেশ কিছু উপসর্গ অ্যাসোসিয়েটেড থাকে।
এছাড়া যদি দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি কারো ইউরিন ইনফেকশন হচ্ছে, সেটা যদি প্রপার ম্যানেজমেন্ট না হয়, সেক্ষেত্রেও ইউরেথ্রা দিয়ে অনেক সময় এবং ইউরেথ্রার দিয়ে, যেটা দিয়ে আমাদের কিডনি থেকে প্রস্রাবটা আমাদের মূত্রথলিতে জমা হয়, সেই এরিয়া দিয়ে আস্তে আস্তে কিন্তু কিডনিতে ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি ডিফারেন্স বড় দাগে দেখি যে কোমর ব্যথার কারণে যে পেইনটা, সেটা মূলত মুভমেন্টের সাথে রিলেটেড হবে, যদি মাসকুলার স্কেলেটাল পেইন হয়। যেমন আমরা বসা আছি, ব্যথা নেই, বসা থেকে উঠতে যাচ্ছি, আমার ব্যথা হচ্ছে। আমি সকালে সুস্থ মানুষ, রাতে ঘুমাতে গেছি, সকালে ঘুম থেকে উঠতে পারছি না, হঠাৎ করে সাডেন পেইন হলো, বা আমরা অনেকক্ষণ বসে থাকার পরে আমরা উঠতে যাচ্ছি, পেইন হচ্ছে। এই যে মুভমেন্টের সাথে রিলেটেড যে পেইনগুলো, এগুলো অবশ্যই মাসকুলার স্কেলেটাল বা নিউরোলজিক্যাল কোনো ইনভলভমেন্ট থেকে সাধারণত হয়। আর যদি মনে করেন কিডনি পেইন হয়, এটা একটা কনস্ট্যান্ট পেইন হবে, সারাক্ষণ পেইন থাকবে এবং সেটার সাথে মুভমেন্টের কোনো রিলেশন থাকবে না। সাধারণ দর্শকদের জন্য আমরা এভাবেই ডিফাইন করতে পারি। আর যদি মেডিকেল সায়েন্সে যাই, তখন হয়তো একজন চিকিৎসক রোগীকে অ্যাসেসমেন্ট করে তার অন্যান্য ফাইন্ডিংস দেখে একজন রোগীর কী কারণে কোমর ব্যথা হচ্ছে সেটাকে নির্ণয় করবে। একদমই তাই, খুব চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন দুটি পার্থক্য, হয়তো বা দর্শক এটির মাধ্যমে কিছুটা হলে বুঝবেন। স্যার, আমরা যে বিষয়টিতে ছিলাম বাত ব্যথায়, বাত ব্যথা আসলে নানা ধরনের হতে পারে, নানা প্রকারের হতে পারে, কিন্তু সবচেয়ে কমন বাত ব্যথা কোনটি, যেটি আপনি আপনার প্রেক্ষাপটে পেয়ে থাকেন? হ্যাঁ, ধন্যবাদ। আমরা আমাদের প্র্যাকটিসে বেশি পেয়ে থাকি দুইটা আর্থ্রাইটিস, সেটা হলো একটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস আর একটা হলো অস্ট্রিও আর্থ্রাইটিস। আচ্ছা, তো আমরা যদি একটু ডিফারেন্সটা বলি যে অস্ট্রিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে পার্থক্য কী, কিভাবে সাধারণ মানুষ বুঝবে? স্যার, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলেন, রিউমাটয়েড কোনটি এবং অস্ট্রিও আর্থ্রাইটিস কোনটি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জানবো এই যে দর্শক অপেক্ষায়। জি, নিশ্চয়। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনার প্রশ্নটি করতে হবে দর্শক, আমরা শুনছি আপনাকে। টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে ফেলুন। দুঃখিত দর্শক, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। অবশ্যই ফোন করার আগে টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে তারপর আপনি কল করুন। স্যার, যেমনটি বলছিলাম, অস্ট্রিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটির মধ্যে আমরা কি করে পার্থক্য করব? হ্যাঁ, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেটা দেখতে পাই যে আমাদের ছোট ছোট জয়েন্টগুলোতে ইনভলভমেন্ট হয়, বিশেষ করে হাত পায়ের ছোট ছোট জয়েন্টগুলো ফুলে যায়, ব্যথা হয়, মুভমেন্ট করতে কষ্ট হয়, এবং সকালে বিশেষ করে মর্নিংয়ে আমরা ঘুম থেকে ওঠার সময় ব্যথাটা প্রচণ্ড হয় এবং ব্যথার সাথে একটা সামান্য লো গ্রেড ফিভার, আমরা বলি জ্বর অনুভব করে, এবং মুভমেন্ট করার সাথে সাথে গ্রাজুয়ালি আস্তে আস্তে পেনটা একটু কমে আসে। প্রথম দিকে এই ধরনের উপসর্গ নিয়ে আমাদের এই প্রেজেন্টেশন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তবে এক্ষেত্রে আরও কয়েকটি ডিজিজে এই ধরনের হতে পারে, যেমন গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে, কিন্তু স্পেশালি যেমন পলিআর্থ্রাইটিস বা অন্য কিছু আর্থ্রাইটিসে এরকম হতে পারে। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিসে জয়েন্টগুলো ফুলে যায় এবং এখানে কিছু ডিফর্মিটি তৈরি হয়, আস্তে আস্তে বাঁকা হয়ে যেতে থাকে, এবং অনেক সময় জেনেটিক্যাল কিছু হিস্ট্রিও থাকে। আমরা দেখতে পাই যে বাবা মা বা আত্মীয় স্বজনের মধ্যে কারো থাকলে তার এটা হওয়ার চান্স থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি রিউমেটিক ফিভার নিয়ে যে রোগীরা ছোটোবেলায় আক্রান্ত ছিলেন, তাদেরও অনেক সময় এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স থাকে। আর অস্ট্রিও আর্থ্রাইটিসটা হলো আমরা বলি ডিজেনারেটিভ ডিজিজ। যেমন বয়সের সাথে সাথে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা চেঞ্জ আসে, যেমন চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে, জয়েন্টের ভিতরে যে আর্টিকুলার কার্টিলেজগুলো থাকে সেগুলো ইরোশন হয় বা ক্ষয় হয়, যার ফলে এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ হয়, সেটাকে আমরা অস্ট্রিও আর্থ্রাইটিস বলি। এটা সাধারণত বড় বড় জয়েন্টগুলো, যেমন আমাদের শরীরে ওয়েট বেয়ারিং যে জয়েন্ট, যেমন কোমর, হাঁটু, আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, এইসব বড় বড় জয়েন্টগুলোতে অ্যাটাক হয়, এবং এখানে ওই ধরনের প্রদাহটা প্রথম দিকে মানে ভিতরে প্রকাশ পায় কিন্তু বাইরে ওইভাবে প্রকাশ পায় না। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস ফুলে যাচ্ছে, ওই ক্ষেত্রে আমাদের হয়তো আর্লি স্টেজে হাঁটুতে অস্ট্রিও আর্থ্রাইটিস, তার হয়তো ফুলে যাচ্ছে না কিন্তু সে মুভমেন্টে ব্যথা অনুভব করছে, সে নিচে বসতে, নামাজের মতো বসতে, টয়লেটে বসতে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করা। অস্ট্রিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে শরীরের কোনো পার্ট ফুলে যাবে না, সঙ্গে সঙ্গে ফুলবে না, সেকেন্ডারি স্টেজে যদি খুব প্রপার ট্রিটমেন্ট না হয়, গ্রাজুয়ালি আস্তে আস্তে যে তখন এই ইনফ্লামেশনগুলো। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে শুরুতে ফুলে যেতে পারে, শুরুতেই ফুলে যায়। এই দুটো বেসিক ডিফারেন্স এবং খুব গুরুত্বপূর্ণ। স্যার, একজন দর্শক অপেক্ষায়। জি, অবশ্যই। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, শুনছি নয়ন, আপনাকে প্রশ্নটি করুন। আপনার শরীর চুলকায়, তাই তো? দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আমরা তো আজ কথা বলছি বাত ব্যথা নিয়ে এবং বাত ব্যথার কারণ প্রতিকারের সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। হয়তোবা দর্শক ভুল করেছে বা ওনার প্রপার প্রশ্নটা তো আমরা জানতে পারিনি, জানলে হয়তো উত্তর দেওয়া সম্ভব হতো। তো যে বিষয়টি নিয়ে আমরা ছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস বোঝার কিছু তাৎক্ষণিক উপায় বা প্রাইমারি স্টেজে একজন রোগী কতটুকু সতর্ক হবেন। স্যার, একটি বিষয়কে এখানে কোরিলেট করতে চাই। কোনো একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির শরীরে ওজন অনেক বেশি, তিনি হাঁটতে পারছেন না, তার তীব্র হাঁটু ব্যথা এবং মাঝে মাঝে তিনি কমপ্লেন করছেন পায়ের যে গোড়ালিতে সেখানেও তীব্র ব্যথা অনুভব করছে। এটি আসলে কি বাত ব্যথা বলবো নাকি অন্য কোনো জটিলতা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে অনেকগুলি কারণেই তার এরকম হতে পারে, যেহেতু তার ওভারওয়েট আপনি বললেন, সেক্ষেত্রে এবং বয়স্ক ব্যক্তি এই দুইটা ক্ষেত্রেই যেমন অস্টিওআর্থ্রাইটিসের দিকে আমরা ডায়াগনোসিসটা নিতে পারি। কারণ হলো দেখা যায় যে বয়সের সাথে সাথে আমাদের এই ডিজেনারেশনগুলো হয়। তো এবং জয়েন্টের ভিতরে নি জয়েন্টটা হলো আমাদের সবচেয়ে ওয়েট বেয়ারিং জয়েন্ট। আমাদের শরীরে যত ওজন বহন করি আমরা তার 60% আমাদের হাঁটুর উপর পড়ে। আচ্ছা। সো দেখা যায় যে যার ওভারওয়েট থাকে তার এই হাঁটুর যে নর্মালি একটা গ্যাপ থাকে, আপনি জানেন জয়েন্টের ভিতরে কিছু সাইনোভিয়াল ফ্লুইড থাকে, মিনিসকাস থাকে, কিছু যেগুলো আমাদের শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। যখন বয়সের সাথে সাথে আমাদের অ্যাক্টিভিটিজের কারণে আস্তে আস্তে এগুলো ইরোশন হয় বা ক্ষয় হয়, এবং যখন মাত্রা অতিরিক্ত ওজন থাকে তখন আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলোতে এই সমস্যাগুলো আরও বেড়ে যায়, তখন জয়েন্ট স্পেস রিডিউস হয়ে যায়, এই ধরনের অস্টিওআর্থ্রাইটিস তৈরি করে। আচ্ছা। এছাড়া দেখা যায় যে পায়ের গোড়ালিতে যে ব্যথার কথা বললেন, এটা আমরা অনেক সময় 2-3টা কারণে পাই। একটা হলো গোড়ালিতে আমাদের যে বোনসটা রয়েছে, বড় যে বোনস যেটাকে আমরা ক্যালকেনিয়াম বলি, সেখানে অনেক সময় ছোট পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা ক্যালকেনিয়াম স্পার বলি। এছাড়াও দেখা যায় যে প্ল্যান্টার রিজনে আমাদের যে স্কিন এবং মাংসপেশি মাঝখানে একটা সাদা পদার্থের মতো থাকে, যেটাকে আমরা মাইলিন ফাসা বলে থাকি মেডিকেল ভাষায়। সেই ফাসায় যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয়, সেক্ষেত্রে এরকম প্ল্যান্টার ফ্যাসাইটিস হতে পারে। এছাড়া দেখা যায় যে আমাদের পায়ে একটা নর্মালি একটা আর্চ থাকে, একটা বাঁকা থাকে, অনেকে সেই আর্চটা কিন্তু ফ্ল্যাট থাকে, মানে সোজা হয়ে যায়, বা অনেকে কনজেনিটালি হতে পারে। সেই কারণে যখন আমরা দীর্ঘক্ষণ দাঁড়াই, হাঁটি, জুতার ব্যবহারের কিছু কারণ বশত এই আর্চটা সঠিক না থাকে, সেক্ষেত্রে অনেকের পায়ের গোড়ালিতে বা পায়ের পাতায় ব্যথা হতে পারে। আরো বিষয়গুলো স্যার জানবো একজন দর্শক অপেক্ষায়। নিশ্চয়ই। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনছি। সমস্যাটি বলুন দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। হ্যালো হ্যালো। জি, আমরা শুনছি আপনাকে। নাম বলে প্রশ্ন করতে হবে। জি, আমি আব্দুল আলী বলছি উত্তরা থেকে। জি জি, সমস্যাটি কি দর্শক? জি, আমার ওই বর্ষলানি আগে সিঁড়ি থেকে নামতে গিয়ে হাঁটুর নিচে রগে টানা লাগে হালকা। আচ্ছা। তখন থেকে আমার এই হাঁটুতে পিন মানে ব্যথা করে। তো ব্যথা করে আমি ওই ডাক্তারও দেখাইছি, দেখানোর পরে আমাকে কিছু ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছিল। কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরে আমার ব্যথাগুলো কমে না। খাওয়ার সময় স্বাভাবিক থাকে, চলতে ফিরতে পারি, কিন্তু দেখা গেছে ব্যথা আছে। হাঁটুর উপরে মাংস ভিতরে ফুলে যায়, আবার ব্যথাও করে। ওষুধ খাইলে স্বাভাবিক থাকে। কতদিন ধরে এই সমস্যা? ব্যথাটা থাকে। দর্শক, কতদিন ধরে এই সমস্যা? এই যে হাঁটু ফুলে যাচ্ছে, ব্যথা করছে, কতদিন ধরে সমস্যা? প্রায় 1 বছর। 1 বছর ধরে সমস্যা। আপনি বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন, মাঝে মাঝে ওষুধ খান, তাই তো? জি জি জি। এবং আপনার ওজনটি একটু জানাবেন, উচ্চতা এবং ওজন? আমার ওজন 53। প্রফেশন আচ্ছা। আপনি কি করছেন এখন? প্রফেশন কি আপনার? আমি এখন কিছু করি না, এমনি চাকরি টাকরি করি না, ফ্রি আছি। সকালবেলা একটু হাঁটাহাঁটি করি। জি, এটা কি সুনির্দিষ্ট কোনো সময়সীমা আছে যে এই সময়টিতে বাড়ছে, রেস্ট নিলে কমছে, এমন কোনো ব্যাপার ফুলে যাওয়াটা? না, আমি যতটুকু বুঝতে পারতেছি, আমি ওষুধ খাইলে মানে ব্যথা থাকে না। ওষুধ না খেলে কি সার্বক্ষণিক আপনার ব্যথাটা থাকে, ফুলে যাওয়া ব্যাপারটা? হ্যাঁ, ব্যথাটা থাকে, ব্যথা থাকে। আর ওই হাঁটুর উপরে আপনার চাকা চাকা হয়ে যায়, ফুলে যায়। আচ্ছা।
জি জি, বুঝতে পেরেছি দর্শক কি কারণে এটি হচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, আপনি সাথেই থাকুন। তবে স্যার সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। জি অবশ্যই। প্রিয় দর্শক, গ্লোবাল হেলথ স্পন্সর্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওয়ান তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস খাচ্ছি। রোস্ট কিন্তু করতে হবে, খাবার দাবারের কোনো ছাড়ই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? কম খরচে বিয়ে। মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুলকালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটার ছবি তুলবে না? তুলকাল লাগা দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কে ইতিহাসের আমার দরকার নাই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে, আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। দিয়াটা যদি একটু বড় হইতো তো দুইজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়ে পেঁচাই না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগাই দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবেন? তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলাইছো? এই আমি তোর কি সর্বনাশ করছি? গায়ে হাত দিবি না। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি কি বলতেছে? দুলাভাই আপনি ওটা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি? কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ না শেরানি, এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা আছে, ধরো এখন তুমি পড়া ফেলো। এই বিয়ে সংসার আমার ভালো লাগে না, এইসব আমি পড়বো না, এটি ফালাম। ও মা গো মা, এই যে কি করলা? ওই ছেলের আমি ত্যায্য করুন, ত্যায্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসর করে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিবে। এখন তো বাসা থেকে পালাই যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবারে চলে যাবো। তুমি আসছো, দেখো আমার কি অবস্থা করছে, বস্তার মধ্যে বাইন্ধা রাখছে। এক কাজ করেন, আপনারা সবাই মিলা ওরে আধা ঘন্টা একটু বানানি দেন। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, তাসবিকে বিয়ে করবো। কবুল না বলে তো তুমি কোথাও যেতে পারবে না। ইস, কবুল শোনার জন্য একদম অস্থির হয়ে গেছে। রিফাত তো পালায়ে গেছে, রিফাত আবার পালায়ে গেছে। আরে রিফাত দাঁড়া। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল হেলথ স্পন্সর্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আজকের পর্বে। সাথে আছি আমি অর্থি জোখরিফ এবং আমার সাথে আছে একজন বিশেষ অতিথি। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে একজন দর্শকের ফোন নিয়েছিলাম, তিনি বলছিলেন যে তার দীর্ঘ 1 বছর ধরে হাঁটু ব্যথা এবং উনি কোনো একটি জায়গায় নামতে গিয়ে আঘাত পেয়েছেন। তারপর থেকে ওনার রগে টান লেগেছে এবং ওনার ভাষ্য অনুযায়ী যে তারপর থেকে ওনার হাঁটু ফুলে যাচ্ছে প্রায়, এবং ওষুধ খেলে উনি ভালো থাকেন, ওষুধ না খেলে ওনার ব্যথা বাড়ে এবং ফুলে যাওয়ার সমস্যাটি বেড়ে যায়। কিভাবে দেখছেন বিষয়টিকে? এক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো বিশেষ ভূমিকা রয়েছে? জি, নিশ্চয় আছে। তবে আমরা যেটা ওনার হিস্ট্রিতে শুনলাম তাতে ওনার লিগামেন্ট ইনজুরি হওয়ার চান্স আছে বলে মনে হচ্ছে, কারণ উপর থেকে অনেক সময় যখন আমরা অসাবধানতাবশত নামতে যাই বা পায়ে একটু টুইস্টিং হয়, সেক্ষেত্রে অনেক সময় আমরা লিগামেন্ট ইনজুরি বা মেনিসকাস ইনজুরি এই ধরনের সমস্যা আমরা পাই, যার ফলে দেখা যায় যে ওই ওনার সমস্যাটা যখন উনি পায়ের উপর লোড নেন বা স্বাভাবিক কাজকর্ম করেন, নিচে বসেন, সব কিছুতেই ওনার চাপটা পড়ে এবং পেইনটা বেড়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। তো এখন যেটা ওনার করণীয়, উনি পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খেলে একটু ব্যথা হয়তো কম থাকছে, বন্ধ করলে আবার ব্যথাটা চলে আসছে, কারণটাকে নির্ণয় করে সেক্ষেত্রে যদি মানে এই ইনজুরিটাকে
প্রিভেনশন করতে হয় বা সমাধান করতে হয়, সেক্ষেত্রে ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ওই ক্ষেত্রে আমরা ওনাকে অ্যাসেসমেন্টের পরে একটা সঠিক গাইডলাইন দিতে পারবো যে উনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যেখানে আসলে রোগ নির্ণয় করাটা জরুরি। যেমন ওনার এজ এবং অকুপেশন এগুলো যেহেতু আমরা জানলাম, এই ক্ষেত্রে সাধারণত লিগামেন্ট ইনজুরি বা স্ট্রেনের সময় যে অ্যাসোসিয়েটেড যে মাংসপেশি লিগামেন্ট রয়েছে সেইগুলোতেই সাধারণত ওই আঘাত হয় এবং সেটাকে ইনফ্লামেশন কমানোর ক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে এটা দীর্ঘমেয়াদী একটা সলিউশন পাওয়া যাবে। যেহেতু ওষুধ খেলে একটু সাময়িকভাবে কমছে, বন্ধ করলে আবার পেনটা চলে আসছে, এই জন্য ওনার ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনটা দরকার। এবং স্যার এক্ষেত্রে একটু যোগ করতে চাই, ওনার যদি লিগামেন্ট ইনজুরি হয়েই থাকে সেটি অবশ্যই পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করা জরুরি, এবং যদি লিগামেন্টটি ইনজিউরড হয়ে থাকে সেক্ষেত্রে সেটিকে আগে সমাধান করে তারপরে হয়তো ফিজিওথেরাপির একটি ভূমিকা রয়েছে। না, এটা লিগামেন্ট ইনজুরিটা কতটুকু সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমরা বলি যে প্রাথমিক বা মধ্যম অবস্থানে যদি থাকে, মাইল্ড টু মডারেট অবস্থানে, সেক্ষেত্রে এটা ফিজিওথেরাপির মাধ্যমেই সমাধান করা যাবে। অনেক ক্ষেত্রে যদি কারো কমপ্লিট টিয়ার হয়ে যায় সেক্ষেত্রে তার সার্জারি প্রয়োজন পড়তে পারে। তার মানে পরীক্ষা করে আগে দেখা প্রয়োজন যে আসলে লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা, হলেও কতটুকু হয়েছে। রাইট স্যার, একজন দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আপনি নিশ্চয় শুনছেন আমাদের? দর্শক, আপনি নিশ্চয় শুনছেন আমাদের? দুঃখিত দর্শক, আপনার সঙ্গে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি আরেকটিবার চেষ্টা করুন। স্যার, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আমরা, অস্টিও আর্থ্রাইটিস বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে কমন একটি জটিলতা। আমরা হর হামেশাই শুনে থাকি একজন ব্যক্তির বাত ব্যথা হয়েছে, এবং বাত ব্যথা বলতে আমরা বুঝি অস্টিও আর্থ্রাইটিস। এটিতে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। এটা ঝুঁকিতে মূলত আমরা বলি যে এটা ডিজেনারেটিভ বা বয়সজনিত কারণে এটা হয়ে থাকে। সো অ্যাবাভ 40 হলে গ্র্যাজুয়ালি আমাদের এই চেঞ্জগুলো আসতে থাকে। তো বিশেষ করে যারা নিচে বসার কাজ বা দীর্ঘক্ষণ বসে থাকার কাজ করে, এই ধরনের মানুষরা বেশি এফেক্টেড হয়। বিশেষ করে হাউস হোল্ড ওয়ার্ক যারা করে, হাউস ওয়াইফ, বা যাদের অনেকক্ষণ রিপিটেটিভলি হাঁটতে হয় বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, এই ধরনের প্রফেশনাল মানুষগুলো বেশি এফেক্টেড হয়। তবে ইন জেনারেলি অ্যাবাভ 50 বা 55 হলে প্রত্যেকটা মানুষেরই এই হওয়ার চান্স থাকে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে বয়োজ্যেষ্ঠদের মাঝে যে একটি কমন ঝুঁকি রয়েছে। তো হলে সেক্ষেত্রে তো হয়ে গেল, সমাধান কিভাবে হবে? কারণ আমরা দেখি বয়োজ্যেষ্ঠ মায়েরা বা বাবারা নামাজ আদায় করতে পারছেন না, সঠিকভাবে হাঁটতে পারছেন না, অনেক সময় দেখি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, একটা সময় দেখা যায় একদমই হাঁটাচলা বন্ধ হয়ে গিয়েছে। এটা তো কখনোই আমাদের কাম্য নয়। তো সমাধান কিভাবে হতে পারে? হ্যাঁ, সমাধানটা এখানে একটু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে। আমরা বলি যে কিছু সাপ্লিমেন্ট আমাদের প্রয়োজন পড়ে, যেমন জয়েন্টের হেলথটাকে ভালো রাখার জন্য, যেমন গ্লুকোসামিন, কনরোটিন, এই ধরনের কিছু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি। এর সাথে সাথে তার কারণটা কোন পর্যায়ে আছে সেটাকে আমরা নির্ণয় করার চেষ্টা করি। যদি মাইল্ড টু মডারেট হয় সেক্ষেত্রে কিছু ওষুধের পাশাপাশি সামান্য কিছু ব্যায়াম বা এক্সারসাইজই তাকে ভালো রাখতে পারে। যখন দেখা যায় যে না, একটু অনেক সিভিয়ার জয়েন্ট স্পেস অনেক রিডিউস হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে তার জয়েন্ট স্পেসটা বাড়ানোর জন্য এক ধরনের ম্যানুয়াল থেরাপি বা ম্যানুপুলেশন থেরাপি আমরা ইউজ করি। জয়েন্ট স্পেসটা বাড়ে, সেক্ষেত্রে তার মুভমেন্টগুলো আবার ইজি হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জয়েন্ট স্পেসটা এত বেশি ন্যারো হয়েছে, ফ্লুইডটা অনেক কমে গেছে, সেক্ষেত্রে অনেক সময় ইনজেকশনের প্রয়োজন পড়তে পারে। তো এই প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় যে ওষুধের পাশাপাশি একটু ফিজিওথেরাপি, এক্সারসাইজ। আবার একটা পর্যায়ে দেখা যায় যে খুব অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তখন অনেক সময় নিস রিপ্লেসমেন্ট সার্জারিরও প্রয়োজন পড়তে পারে। তো এরকম ক্ষেত্র বিশেষে ট্রিটমেন্টগুলো ভিন্ন ভিন্ন। একদমই স্যার, এক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট সার্জারিতে অনেকেই যেতে চায় না, কারণ এটি একটি বড় সার্জারি, একটি বড় প্রসিডিউর, এবং পরবর্তীতে আবারও তিনি হাঁটতে পারবেন কিনা একটি শঙ্কা তো থেকেই যায়। অনেকে চিকিৎসক বদলাতে থাকেন, কিন্তু কখনোই নি রিপ্লেসমেন্ট এত বড় একটি সার্জারির অপশনে কখনো যেতে চান না, এবং তখন দেখা যায় নানা ধরনের অপচিকিৎসার সম্মুখীন হয়ে থাকেন। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ জানবো একজন দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে ফেলতে হবে দর্শক, ভলিউমটি মিউট করে ফেলুন। জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউমটি মিউট করে ফেলুন।
দুঃখিত দর্শক, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি অবশ্যই ফোন দেওয়ার আগে টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে রেখে তারপরে ফোনটি দিবেন। স্যার, যে বিষয়টিতে ছিলাম আমরা, হ্যাঁ, আসলে অ্যাডভান্স স্টেজে যেটা বলছি আমরা, যদি আমরা অস্টিওআর্থ্রাইটিসের মানে 100 জন রোগীর কথা চিন্তা করি, সেক্ষেত্রে হয়তো 5% রোগী বা 10% রোগীর এই সিভিয়ার স্টেজে যায়, যার হয়তো অপারেশন প্রয়োজন পড়তে পারে। তার আগেই কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারি, এবং এই পর্যায়ে যেন না যায় সেটাই আমাদের আসলে চিন্তা করা উচিত বা প্রিভেনশন করা উচিত। কয়েকটা ফ্যাক্টর এটার সাথে রিলেটেড। অনেক সময় আমরা আর্লি স্টেজে এটাকে খুব বেশি গুরুত্ব দিই না, বা অনেক সময় দিনের পর দিন একটু ওষুধ খাচ্ছি, ব্যথা কম থাকছে, বন্ধ করছি, আবার ব্যথা আসছে। এই যে গুরুত্বপূর্ণ কথাটি, ব্যথানাশক ওষুধ খাওয়ার প্রবণতা আমাদের, এবং এটি আমাদের জীবনে দেখা যায় একটি নির্দিষ্ট সময় পরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই শুরুতেই আমরা যদি ব্যথানাশক ওষুধ না খেয়ে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং পাশাপাশি এটির কারণে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাই, হয়তো বা জটিলতার পরিমাণ কমিয়ে আনা সম্ভব। স্যার, একজন দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা শুনছি আপনাকে। আমার আজ অনেক দিন যাবত প্রায় 7-8 মাস ধরে কোমরে ব্যথা। আচ্ছা, কোমরে ব্যথা ধরনটি কি একটু বলবেন? আমি আমাকে ডাক্তার সাহেব এমআরআই করাইছে। আচ্ছা, এমআরআই করার পরে উনি বলতেছে যে আমার হাড় বেড়ে গেছে। হাড় বেড়ে গেছে? আপনার কি পেইনটা কোমর থেকে পায়ের দিকে যায়? রেডিয়েশন? উনি আবার একজন আমার ওই, জি বলুন, দর্শক শুনছেন। আমার কোমরে যে বাম পায়ে, হ্যাঁ, বাম পায়ে যে কোমরের নিচে, আবার এক্সারসাইজ করতে পাঠাইছে এক জায়গায় ডাক্তার সাহেব, ওখানে আবার এক্সারসাইজে উনি বলছে যে আপনার রক্তটা চাপা খেয়ে আছে। চাপা খেয়ে আছে, একদমই ঠিক আছে। হ্যাঁ, ব্যথাটি আপনার কোমর থেকে পায়ের দিকে নামছে, জি করে পা? জি নামছে, এখন ওষুধটা ভালো হয়ে গেছে, কিন্তু আমি রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, আমি কাজে গেলে আমার ব্যথাটা আবার বেড়ে যায়। দীর্ঘ সময় আপনি বাঁকা হয়ে কাজ করছেন দাঁড়িয়ে থেকে। দর্শক, আপনি একটু আমাদের সাথে বিষয়গুলোর আনসার করেন। আপনি যে রাজমিস্ত্রির কাজটি করেন, দীর্ঘ সময় আপনি একটু বাঁকা হয়ে বা দাঁড়িয়ে কাজ করতে হয়, তাই তো? জি জি। যখন আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করছেন তখনই ব্যথা বাড়ছে, আবার যখন সাধারণভাবে থাকছেন, রেস্ট নিচ্ছেন, তখন ব্যথা এতটা ফিল করছেন না। জি, আমি যদি কোনো বাড়ির জিনিস জায়গায় দিতে, যেমন আমার গোটে বালি সিমেন্ট জায়গায় দিতে হয়, জায়গায় দিতে গেলে আমার কোমরটা এমন লাগে আমি 4-5 দিন বড় বিছনা থেকে মুসরি করতে পারি না। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যাটি। তো এই মুহূর্তে আপনি তো এমআরআই করিয়েছেন, আপনার চিকিৎসক কি কোনো বিশেষ পরামর্শ দিয়েছে আপনাকে? জি, আমাকে এক্সারসাইজ করতে পাঠাইছে এইতে। জি জি জি। এক্সারসাইজ করে কি কোনো উপকার পাচ্ছেন? থেরাপি। আমি বুঝতে পেরেছি। থেরাপি দেওয়ার পরে এখন আরাম, আবার কিন্তু আমি ডিউটিতে লাগিয়ে গেলে আবারও হবে, আবার বাইরে যায়। জি, আপনার এই বিষয়টি একদমই ক্লিয়ার আমাদের কাছে। দর্শক, আমরা কতটুকু কি বলতে পারি আপনার উদ্দেশ্যে আমরা চেষ্টা করছি, আপনি সাথেই থাকুন। স্যার, উনি যেমনটি বলছিলেন, আসলে ওনার প্রফেশনটা এমন যে উনি এটি থেকে আসলে কতটুকু বেরিয়ে আসতে পারবেন ফিজিওথেরাপি নেওয়ার পরেও, সেটি একটি বড় প্রশ্ন। হ্যাঁ, আসলে দর্শককে ধন্যবাদ। খুবই টিপিক্যাল কোশ্চেন, মানে এরকম আমরা প্রায়ই রোগী পেয়ে থাকি। আসলে আমাদের প্রফেশনাল কারণে এই সমস্যাটা রিপিটেডলি হতে থাকে। তো উনি যে প্রফেশনে কাজ করে এবং ওনার ডায়াগনোসিস যেটা হয়েছে যে মেরুদণ্ডের হাড়ের মাঝে আপনি জানেন যে একটা ডিস্ক থাকে, যেটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। এই ডিস্কটা সরে যেয়ে ওনার নার্ভের উপর চেপে আছে। এখন আমরা যখন সামনের দিকে ঝুঁকি বা ভারী কিছু উঠাইতে যাই, তখন এই পজিশনাল কারণে ডিস্কটা আবার পেছনের দিকে সরে যাওয়ার চান্স থাকে। তো ওনাকে যেটা করতে হবে, যে ট্রিটমেন্ট যেটা নিয়েছেন উনি ফিজিওথেরাপির মাধ্যমে জিনিসটাকে যখন সেটেল হলো, আমরা সবসময় বলি যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন, এই যে মেইনটেনেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত ওনাকে যে কাজে উনি আছেন ওই কাজে ফিরে যেতে হলে একটু সময় লাগবে। ওনাকে কিছু জিনিস মেনে চলতে হবে, সামনের দিকে ঝুঁকা, ভারী জিনিস ওঠানো, এগুলোকে অ্যাভয়েড করে যখন মাংসপেশি লিগামেন্টগুলো আবার স্বাভাবিক জায়গায় ফিরে যাবে, যখন শক্ত হবে, তখন উনি আবার কাজে ফিরতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে ওনার 3 থেকে 4 সপ্তাহ সময় দিতে হবে, যেটা ওনাকে এই পুনর্গঠনে সাহায্য করবে।
এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। অন্যথায় ওই যে ট্রিটমেন্ট উনি নিয়েছেন ঠিক আছে, কিন্তু যখন উনি আবার কাজে ফিরে যাচ্ছে পেনটা চলে আসছে। সো এই রিহ্যাবিলিটেশন প্রসেসটা ওনাকে একটু সময় নিতে হবে। এবং সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি যদি বারবার এই জিনিসটা রিকারেন্টলি হয়, অনেক সময় প্রফেশনটা চেঞ্জ করে অন্য কিছু যদি করা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ওনার জন্য, যেহেতু ওনার স্বাভাবিক লাইফকে হ্যাম্পার্ড করছে এবং সম্পূর্ণ ওনার যে সমস্যাটি সেটি দাঁড়িয়ে থাকার কারণে কিংবা ঝুঁকে কাজ করার কারণে কিংবা ভারী জিনিস বেয়ার করার কারণে আমরা এই যে রোগটিতে উনি সাফার করছে, হয়তো বা অনেক মানুষই এমন ধরনের জটিলতায় ভুগছে। একটু যদি এই ব্যাধিটি নিয়ে কথা বলি, এটা কি ধরনের সমস্যা, কি রোগ? ধন্যবাদ। আসলে এই রোগটাকে আমরা অ্যাকচুয়ালি মেডিকেল ভাষায় বলি প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটাকে সংক্ষেপে PLID বলা হয়। তো সাধারণত দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মেরুদণ্ডের হাড়ের মাঝে একটা গ্যাপ, এবং গ্যাপে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটা আমাদের শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে, আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে। সৃষ্টিকর্তা আসলে আমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করছে। এই মুভমেন্টগুলো না হলে আমরা রোবটের মতোই থাকতাম, কোনো মুভমেন্ট হতো না। কিন্তু এই যে হাড়গুলা বা ডিস্কটা এমনিতে তো থাকে না, এখানে সারাউন্ডিং কিছু মাংসপেশি, লিগামেন্ট, যেগুলো এটা সঠিক জায়গায় ধরে রাখে। তো আমরা যখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি বা দীর্ঘক্ষণ বসে কাজ করি, উভয় ক্ষেত্রেই আমাদের এই ঘাড় মানে স্পাইনের চারপাশে যে মাংসপেশি, লিগামেন্টগুলো আসলে উইক হয়ে যায়। একটা সময় যে সে আর ওই স্ট্রাকচারটাকে ধরে রাখতে পারে না। তখন সহজেই যখন আমরা নিচু হয়ে কিছু একটু নিতে গেলাম, একটু হালকা একটু ডিস্ক বালজিং হয়ে গেল, মানে সরে গেল, এবং এটা রিপিটেডলি যখন আমরা করতে থাকি তখন এটা একটা সময় যে প্রোট্রুশন হয়ে যায় বা হার্নিয়েশন হয়ে যায়। এই হার্নিয়েট হয়ে যাওয়ার ফলে ওইখান থেকে যে স্পাইনাল নার্ভটা আমাদের পায়ের দিকে যাচ্ছে, সেই নার্ভের উপর চেপে যায়। তখন পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে যায়, পায়ে ঝিনঝিন, অবশ আপনি যেমনটি বলছিলেন, এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে আর দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলি। বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমি একটু বলতে চাই, যারা উঁচু জুতা পড়ছেন, অনেকে দেখা যায় পেন্সিল হিল পড়ছেন, অনেক বেশি হাইট সম্পূর্ণ জুতা পড়ছেন, তাদের ক্ষেত্রে তো কম্প্রেশনটা অনেক বেশি হয়ে যায়। ধরনের জটিলতায় সাফার করছে যারা, এদের লাইফস্টাইলে কি কি ধরনের পরিবর্তন আনা জরুরি, এবং PLID হলে চিকিৎসার অপশনগুলো কি কি স্যার আমরা জানবো। তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, গ্লোবাল হেলথ স্পন্সর্ড বাই গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচ্ছে আবারও একটি বিরতি, সাথেই থাকুন। দিতে হবে, নড়াচড়া করবা না, আস্তে করে একটা ইনজেকশন দিব। এই যে বাবু, এই যে পিঁপড়া কামড়ের মতো মনে হবে। তোমারে কতবার করে কইছি গরুর ডাক্তারি বাদ দিয়া ভালো কিছু একটা কর। আমি গরু ছাড়াও হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কবুতর সবকিছু চিকিৎসা করি। কসুর ডাক্তার? আমি গরুর ডাক্তার না কসুর ডাক্তার, সেটা ক্লিয়ার করে দাও। সেই সকাল থেকে একটা বেটা মানুষ খুঁজতেছি মুরগা জবে দল লিগা। কসুর ডাক্তার হয়ে এরকম অমানবিক কাজ আমি করতে পারি? গরুর ডাক্তার বলে কি গরুর মাংস খাওয়া কমছে? আমার এই মুরগো 2 দিন ধরে খায় আর জিমায়। এই সামানি করেন নাকি মুরগি? মুরগি আবার নেশা করে কেমনে? এত বড় হইছে কিন্তু ডিম দেয় না কে? তোমার মুরগি পাশের বাড়ির মুরগির সাথে ইটিস পিটিস করেও নাই, ডিমও দেয় নাই, কারণ তার চরিত্র ভালো। একজন ডাক্তার হয়ে রোগীর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছ, তোমার লজ্জা করে না? তোমার মুরগি তো বন্ধা, ডিম দিব কিভাবে? আমরা মানুষ হিসাবে আমাকে অনেক দায়িত্ব আছে। আল্লাহ আমাকে যে রিজিক দিচ্ছে, এই রিজিকের মধ্যে রাস্তার কুকুর বিড়ালের অনেক ভাগ আছে। সত্যি তুই একটা কাম করবি, আচ্ছা গ্রামে মাইকিং করে দিবি, যে যে রাস্তাঘাটে অসুস্থ কুকুর বিড়াল দেখবো সব যাতে আমার কাছে নিয়ে আসে, আমি এটা ফ্রি চিকিৎসা করবো। আর সাথে 5 কেজি চাল আর 2 লিটার তেল দেওয়া হইব। এতদিন তো ছিল গরুর ডাক্তার, এখন কি কুত্তা বিলের ডাক্তার হওয়ার শখ জাগছে? পশুর মধ্যে গরু ছাগল যেমন আছে, কুকুর বিড়াল আছে। ওই স্যারারে যে বিয়ে করবো, হ্যাঁ তুই বাড়ি ধোয়া পানি খেয়ে বাঁচতে। তুমি কি এই বিয়েতে রাজি? আমি আমার আব্বার কথার বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারবো না, তোমারে কইছি না? সব মেয়েরা এক, প্রেম করার সময় যদু মধু সই, আর বিয়ে করার সময় বাপ মায়ের লতু লতু মেয়ে হয়ে যায়। করো তুমি বিদেশি পোলারে বিয়া। এটা আমার শ্বশুর বাড়ি না? হ্যাঁ, আপনি কর কি? আমার যদি জাতি হয়, আমার বউ নিয়ে তারপর যাবো। কিন্তু পুরানের নামে কি জানতাম নাকি যে তুমি এত সুন্দর, তোমার মতন একটা সুন্দর মেয়ের রাইখে বিদেশ যাওয়াটা আবার ঠিক হবে? একমত বিদেশ দাবি করে শালা। আরে এই সেটার কষ্টটা আমার বারবার করে না তো, নিজের মেয়ের সংসার ভাঙার জন্য একটা লোকে এত পায়তারা করে, এত কারসাজি করে।
তুমি সেই বিশ্বাসের এম্বা করে যে 12টা বাজাবে সেটা আমি কল্পনাও করি নাই। যাওয়ার আগে কটা দিন আমি ওর বউর সঙ্গে থাকবো না, সেটা থাকা উচিত না আমার? তার কথার কোনো ঠিক নাই, তার লগে আর যাই হোক সংসার করে যাইবে না। আব্বা, আপনি একটা আব্বা হঠাৎ করে দারোয়ান হয়ে গেল। আরে কি করছো, আমার কপাল কোণে আর তারা পুরাতেই যাচ্ছে কোণে, তোমার কি পাগল হইলেন? জলি আমি কিন্তু আর পারতেছি না জলি। তোর পায়ে ধরি ভাই, এই ভ্যান চালা, থামা, ভ্যান চালা, তুই যা, ভ্যান নিয়ে যা। কি হচ্ছে রে ভাই, যা চলে যা। Hello everyone, good morning. Let's start your morning with Pritha. ফুলটা আপনার জন্য। এই নিন 30টা লাল গোলাপ। 30টা কেন? এতদিন যে আসেনি। আপনি কে বলুন তো? আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী। আমি প্রেমিক। আপনার কি মনে হয় আপনি এরকম পাগলামি করলে আমি আপনার প্রেমে পড়ে যাব? যাদের শ্বাসকষ্ট আছে তাদের যেমন শ্বাসকষ্ট বাড়লে ইনহেলার লাগে, ঠিক তেমনি আমি প্রেমিক, আর এই মুহূর্তে আমার প্রেম দরকার। খালি মামা মামা করছ না? মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কারোর লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা কিনা, কিছু আছে কিনা? তুমি কেউ ছিল? কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই অন্যকে কথা কইছ আমার। সারাদিন মোবাইলের মধ্যে যে ঢুইকা থাকো, কি করো আমি জানি না। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওয়ান তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস, কাচ্চি রোস্ট কিন্তু করতে হবে। খাবার দাবারে কোনো ছাড়াই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুল কালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুল কালাম লাগায় দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কে ইতিহাসের আমার দরকার নাই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে, আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। দিয়াটা যদি একটু বড় হইতো তো দুইজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়ে পেঁচাই না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবেন? তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলেছো? প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল হেলথ স্পন্সর্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আজকের পর্বে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম পিএলআইডি অর্থাৎ প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। একজন রোগী প্রশ্ন করেছিল, একজন দর্শক, তিনি এটি সাফার করছে এবং এটির কারণে তিনি হয়তোবা তার প্রফেশনকে বদলে ফেলতে হবে এমন একটা শঙ্কায় তিনি রয়েছেন। তো এমন ধরনের রোগীরা আমাদের দেশে অহরহ অনেক জটিলতা নিয়েই ভুগছেন, বা আমাদের চিকিৎসক সমাজে এমন অনেক চিকিৎসকও রয়েছেন যারা এই ধরনের প্রবলেমের মধ্যে রয়েছেন। কি কারণে এটি হচ্ছে পিএলআইডির মতো এত কঠিন একটি জটিলতা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই জায়গাটা বোঝা দরকার, কারণ হলো
এই কাজগুলোর সাথে অনেকেই রিলেটেড, যারা সামনের দিকে ঝুঁকে কাজ করছে বছরের পর বছর, কিন্তু তাদের এই সমস্যাটা হচ্ছে না, আবার অনেকেরই হচ্ছে। এখানে কয়েকটা জিনিস জানা দরকার। যেমন আমাদের যেটা আমরা আলোচনা করছিলাম যে ভার্টিব্রাগুলো তো এমনিতে থাকে না, কিছু মাংসপেশি, লিগামেন্ট, এগুলা জায়গাটাকে স্ট্যাবিলিটি দেয়। যখন এটা উইক হয়ে যায় তখনই এই ডিস্ক বের হয়ে যাওয়ার চান্সটা থাকে। তো এই জন্য আমরা বলি যে কিছু সিম্পল এক্সারসাইজ যদি একটা মানুষ সঠিকভাবে করে রেগুলার, তাহলে এটাকে প্রিভেন্ট করতে পারবে। যেমন আপনি বললেন চিকিৎসক, অনেক সার্জন আছেন যারা আমার চেম্বারেও অনেক সময় চিকিৎসার জন্য এসেছেন, যে দীর্ঘক্ষণ যখন সার্জারি করতে হয় তারা ঝুঁকে একই পজিশনে থেকে অনেকক্ষণ কাজ করছে, যার ব্যাক মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে। আবার যখন রোগী দেখছে একটানা 8 ঘন্টা 10 ঘন্টা বসে থাকা হচ্ছে, ব্যাক মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে, হঠাৎ বেসিনে মুখ ধুতে গেল একটু ডিস্ক হার্নিয়েশন হয়ে গেল। তো মূল কথা হলো ওই জায়গাটার যে মানে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, মাসেল লিগামেন্টগুলো উইক, যে কারণে এই ডিস্ক হার্নিয়েশনটা হচ্ছে। একজন হাউস হোল্ড ওয়ার্ক করে, সে হয়তো ঝুঁকে একটা তরকারি কাটতে যাচ্ছে, তার এই সমস্যাটা তৈরি হচ্ছে। তো আবার একজন ড্রাইভার অনেকক্ষণ বসে তাকে ড্রাইভ করতে হয়, তার এই সমস্যাটা। তো আসলে প্রত্যেকটা প্রফেশনালি যারা ডেস্ক জব করে বা এই বসে থাকার কাজ করে, দীর্ঘ সময় বসে থেকে ঝুঁকে কাজ করছে, এবং অনেকে আছে ওয়েট বেয়ারিং কাজ করছে, ভারী কোনো কিছু বেয়ার করছে, তাদের ক্ষেত্রে এই ধরনের জটিলতা হতে পারে। স্যার, একজন দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা শুনছি আপনাকে। হ্যালো, দর্শক, আমরা শুনছি আপনাকে, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই যে জি, আমার নাম সন্ধ্যা হামিদুর রহমান। হ্যালো, জি, আমি দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যে বিষয়টিতে ছিলাম, পিএলআইডি হচ্ছে একজন ব্যক্তির কি কারণগুলোতে হচ্ছে, এবং সেক্ষেত্রে স্যার আপনি কি বলতে চান? যে অনেকে তো মনে করে পিএলআইডি মানে অপারেশন করে ফেলতে হবে এবং এটি একমাত্র সমাধান। অনেকে ভয়ের কারণে একজনের মাধ্যমে আরেকজন শুনে ডিসকারেজ হয়ে চিকিৎসকের কাছে যাচ্ছে না, কোনো রকম ট্রিটমেন্ট করছে না, দীর্ঘদিন সেটিকে ক্যারি করছেন। এই বিষয়গুলো আসলে কতটুকু যৌক্তিক? হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। আসলে পিএলআইডি হলেই সার্জারি এরকম না। আমরা দেখি যে এটাকে 3টা ভাগে ভাগ করি। আমরা বলি মাইল্ড, মডারেট, সিভিয়ার, এবং ডিস্ক হার্নিয়েশনটা কতটুকু, এটার উপরে মেজারমেন্ট করে 3টা ভাগে ভাগ করা হয়। যদি মাইল্ড টু মডারেট হয় সেক্ষেত্রে কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যাওয়া সম্ভব, কিন্তু সেক্ষেত্রে শুধু ওষুধে ভালো হবে না। ওষুধের পাশাপাশি তার ফিজিওথেরাপির মাধ্যমে যে ডিস্কটা বের হয়ে গেছে ওটাকে আমরা আবার পজিশনে আনবো, সাথে কিছু লাইফস্টাইল পরিবর্তন, কিছু এক্সারসাইজ, যেটা যেন ওনাকে স্ট্যাবিলিটি দেয়, যেন আবার রিকারেন্টলি জিনিসটা সরে না যায়। একটা পর্যায়ে যে সার্জারির প্রয়োজন পড়ে, যখন আমরা দেখি যে তার নিউরোলজিক্যাল কিছু ডেফিসিট তৈরি হয়, তার পায়ের শক্তি কমে যাচ্ছে, পায়ের সেন্স সঠিকভাবে নেই, প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, এরকম ক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে তার সার্জারির প্রয়োজন। যখন কর্ডা ইকিউনা সিনড্রোম ডেভেলপ করে, এছাড়া বাকি 90% ক্ষেত্রেই কিন্তু সার্জারি ছাড়া ভালো হওয়া সম্ভব। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ট্রিটমেন্টের ক্ষেত্রে এই রোগীকে একটু বিশ্রামে থেকে ট্রিটমেন্ট নিতে হয়। যেমন আপনি চিকিৎসা নিলেন, আবার রিক্সায় চললেন, গাড়িতে চললেন, জার্কিং হলো, ঝাঁকি লাগলো, তাহলে ডিস্কটা আবার পূর্বের জায়গায় ফিরে যায়। তো এই জন্য যেমন আমরা ধরে নিই, যেমন একজনের হয়তো একটা বোনসের ডিসলোকেশন হলো বা সরে গেল, আমরা ওইটাকে পজিশনে এনে যদি প্লাস্টার করে দিই, ইমোবিলাইজ করে রাখি, তাহলে কিন্তু জিনিসটা জমাট বেঁধে যায়। ঠিক তেমনই এই ডিস্কটা সরে যাওয়ার পরে আবার ওইটাকে পূর্বের জায়গায় এনে যাতে আবার সরে না যায়, সেই জন্য কয়েকদিন একটু হসপিটালে থেকে ট্রিটমেন্ট নিতে হয়। থাকলে আমরা 8 আওয়ারলি ফিজিওথেরাপির সাথে কমপ্লিট বেড রেস্ট, এবং এই ডিউরিং ট্রিটমেন্ট আমরা কোনো মুভমেন্ট করতে না করি, শুধুমাত্র আমাদের নির্দেশিত কিছু এক্সারসাইজ, তাহলে ওই জিনিসটা পূর্বের জায়গায় আবার সরে আসে। এই যে বিষয়গুলো আপনারা একদমই সম্পূর্ণ বেড রেস্ট, হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্ট করতে বলেন, এটা ডিউরেশন কতদিন এবং কতটুকু প্রয়োজন, না করলে কি জটিলতা হতে পারে জানবো? একজন দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, আমরা শুনছি আপনাকে। দর্শক, আমরা শুনছি আপনাকে। ম্যাডাম, আমার সমস্যা হচ্ছে, আমার ওয়াইফের সমস্যা। ওর কয়েকদিন যাবত মানে হাঁটুতে যন্ত্রণা করতেছে, বাম পায়ের হাঁটুতে। তো বসে কাজ করতেছে, 8-9 ঘন্টা ধরে বসে কাজ করে, কাজ করতেছে ডাইন পায়ে, কিন্তু হাঁটুর বাম পায়ে যন্ত্রণা করতেছে আর কি, মানে গিটটার মধ্যে। ওটা কি সমস্যা?
আচ্ছা দর্শক, বাম পায়ে যে সমস্যাটা করছে ফুলে যাচ্ছে না তো, শুধু ব্যথা করছে? ফুলতেছে না, শুধু মানে গিটের মধ্যে মানে যন্ত্রণা করতেছে আর কি, ব্যথা করতেছে। কতদিন ধরে এই সমস্যা? হাঁটুকে ভাঁজ করলে হয় নাকি সব সার্বক্ষণিক ব্যথা? ওই যে বসা থেকে ধরেন দাঁড়াইলে যন্ত্রণাটা বেশি করে। যখন বসে দীর্ঘ সময় বসে কাজ করার পরবর্তীতে সমস্যাটা হচ্ছে, বাট অন্যান্য সময় তো হচ্ছে না, রাইট? হ্যাঁ, ওই বসে কাজ করার কারণে মানে সমস্যাটা বেশি হতে চাইছে। জি, বয়স কত, ওজন কত? বয়স ধরেন 30 থেকে 32 হবে, আর ওজন ধরেন 60-এর মতো। আচ্ছা জি, আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি স্যার। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে এই বয়সে এই যে অনেক সময় আমরা দেখি যে গাউটি আর্থ্রাইটিস অনেক সময় পায়, যে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেলে তখন এরকম অ্যাঙ্কেল জয়েন্ট বা নি জয়েন্টে পেইন হতে পারে। আর উনি যেটা বললো অনেকক্ষণ বসে উনি কাজ করেন, এই বসে থাকার পরে ওঠার সময় পেইনটা অনুভব করছে। এটা মূলত আমাদের যে মাংসপেশি আছে হাঁটুর সারাউন্ডিং, এই মাংসপেশির উইকনেস থেকে অনেক সময় হতে পারে। কারণ এই যে অতটা হাড়ের ক্ষয় হয় না বা রিজেনারেটিভ চেঞ্জটা এখনও আসে না, এই মাসেল উইকনেস থেকে অনেক সময় পেইন হতে পারে। যেমন হাঁটুর যে নর্মাল গঠন, সেই গঠন অনুযায়ী মাংসপেশি লিগামেন্টই এই হাঁটুর স্টেবিলিটি দেয় বা শক্ত করে ধরে রাখে। যখন আমরা দীর্ঘক্ষণ একই পজিশনে বসে কাজ করি, এই মাসেলগুলো একটু স্টিফ হয়ে যায়, অনেক সময় শক্ত হয়ে যায়। সেক্ষেত্রেও মাসেল স্পাজম থেকে পেইনটা হতে পারে, মাসেল উইকনেস থেকে হতে পারে। আমি বলবো যে দেরি না করে একজন নিকটস্থ চিকিৎসকের কাছে যাক, যিনি ওনাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক ট্রিটমেন্ট বা গাইডলাইন দিবে। নিশ্চয়ই স্যার, এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই, আগে শনাক্তকরণ করা প্রয়োজন, তারপরে আসলে কি কারণে হচ্ছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট হয়তো ডিপেন্ড করবে। আমরা তো পিএলআইডিতে ছিলাম, তো পিএলআইডি হলে আপনি বলছিলেন সম্পূর্ণ বেড রেস্ট বা হাসপাতালের থেকে এটা সুনির্দিষ্ট একটা ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে। কত সপ্তাহ পর্যন্ত তিনি সম্পূর্ণ বেড রেস্ট? হ্যাঁ, এটা ডিপেন্ড করে। যদি মনে করেন প্রাথমিক পর্যায়ে থাকে, আমরা দেখি 7 থেকে 10 দিনের মধ্যেই ভালো হয়ে যেতে পারে। আর যদি এটা একটু মডারেট হয় সেক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ লাগে, এবং খুব সিভিয়ার হলে সেক্ষেত্রে 4 থেকে 6 সপ্তাহ এরকম সময়ের মধ্যেই পিএলআইডি থেকে সুস্থ হওয়া সম্ভব, মানে ফিজিওথেরাপি দিয়ে। জি। পরবর্তীতে কি তার আবারও হবার কোনো শঙ্কা রয়েছে? হ্যাঁ, এটা ফিক্স করে বলা যায় না, তবে আমাদের কাজের ধরনের কথা বললাম যে ওই লাইফস্টাইলের মধ্যে কিছু পরিবর্তন আনা। সে যদি দীর্ঘক্ষণ বসে কাজ করে, আমরা সেক্ষেত্রে বলি আধা ঘন্টা 40 মিনিট পর একটু ব্রেক নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেস্ক জব, এমন যেমন একজন আইটি স্পেশালিস্ট 8 ঘন্টা 10 ঘন্টা বসে কাজ করতে হয়, আমরা বলি যে 2 ঘন্টা পর পর আপনি কিছু ব্যাক বা স্পাইনের কিছু এক্সারসাইজ আমরা দিয়ে দিই। উনি হয়তো অফিসে একটা কর্নারে দাঁড়িয়ে 5 মিনিট এক্সারসাইজটা করে নেবে। এইভাবে 2 ঘন্টা পর পর যদি উনি করে, তাহলে ওনার মাসেলগুলো আর উইক হবে না। এই যে এক্সারসাইজ, এটি কি হবে একজন ফিজিওথেরাপিস্টই সেটা পরামর্শ দেবেন। স্যার, আরো একজন দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনাকে শুনছি, তো নাম? আসসালামু আলাইকুম। আমার নাম আসমা। জি আসমা, সমস্যা কি বলুন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, আমার মাজার ব্যথা এই 10 বছর পর্যন্ত। রাত্রেবেলা শুইলে আমি 1 সেট থেকে 8 সেটে কাইতে গেলে মানে পা ঘুরাইয়ে নিতে পারি না, প্রচন্ড ব্যথা। আচ্ছা, পায়ের গোড়ায়। তো এই যে এত দীর্ঘ সময়, এতগুলো বছর আপনি মাজা ব্যথার সঙ্গে রয়েছেন, চিকিৎসা কি করছেন? সকালে অনেক সময় ঘুম থেকে উঠলো মানে নাড়াচাড়া করতে পারি না। আচ্ছা, ব্যথার ধরনটি একটু জানাবেন? ব্যথাটি কি কোমর থেকে পায়ের দিকে চলে যাচ্ছে? না, কোনো চিকিৎসা দেই নাই। ব্যথাটি একটু বলবেন কিরকম? ব্যথাটি কি শুধু কোমরেই থাকছে নাকি কোমর থেকে একদম পায়ের দিকে চলে যাচ্ছে? তেমন একটা কোনো সমস্যা না, মানে অনেকক্ষণ। হ্যাঁ, পায়ের দিকে চলে যাচ্ছে, পায়ের পেছনের দিকে ঝিঝি করছে, চিনচিন করছে। থাকে মানে অনেকক্ষণ বসে থাকলে ওই কোমরের ব্যথাটা বেড়ে যায়। শুধু কি কোমরেই থাকে নাকি পায়ের দিকেও যায়? হ্যাঁ, বাম পাটা একটু ঝিঝির করে মাঝে মাঝে। ওজন কত দর্শক? অনেক সময় দাঁড়ায় থাকলে মাজা মানে দর্শক, ওজন কত আপনার? বয়স কত? মাজা তোমার নড়তে পারি না অনেক সময় দাঁড়ায় থাকলে। জি, আপনার জন্য সহমর্মিতা, আমরা বুঝতে পেরেছি বিষয়টি। আপনি কি জানাবেন আপনার ওজন কত?
দর্শক ওজন 60 কেজি হবে। জি, বয়স কত আপনার? দর্শক আমরা বুঝতে পেরেছি জি 10 বছরে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের 10 বছরে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন জি আমাদের যিনি রয়েছেন দর্শক আপনার সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। স্যার যেমনটি বলছিল আসলে টানা 10 বছর ধরে একটা মানুষ দীর্ঘ সময়ে 10 বছর অনেক বড় একটা সময় লাইফের, তিনি কোমর ব্যথা বা মাজা ব্যথা ওনার ভাষায় যেটি বলছে উনি দীর্ঘদিন ধরে সাফার করছে, কিন্তু উনি জানেন না সমস্যাটি কি, হয়তো বা কোনো পরীক্ষা করাননি, ব্যথা হলে ওষুধ খাচ্ছেন এবং এটি শরীরের সাথে সয়ে গেছে ওনার ব্যাপারটা এমন, এবং একটা পায়ে অলরেডি ওনার পেইন ট্রান্সফার করছে বা ব্যথা অনুভব করছে, কিন্তু উনি আসলে ফোনের মাধ্যমে সমাধান চাচ্ছে এবং সমস্যাগুলো নিয়ে খুব একটা কিন্তু শঙ্কিত নয় তিনি। হ্যাঁ, আমাদের সচেতনতার মানে জায়গা থেকে আমরা কিভাবে ওনাকে ইন্সপায়ার করতে পারি, বা এমন কিন্তু অনেক নারী রয়েছেন, আমাদের মায়েরা রয়েছেন 45, তো কেন তারা চিকিৎসকের কাছে যাচ্ছেন না বা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছে না, বিষয়গুলো নিয়ে আমাদের সচেতনতার অভাব নাকি তাদের সচেতনতার অভাব, আপনি কি মনে করছেন? হ্যাঁ, আসলে আমাদের অধিকাংশ মানুষই কিন্তু গ্রামে বসবাস করে, আমাদের 85% মানুষ বলা হয় যে গ্রামে বসবাস করে, তাদের কিন্তু এই স্বাস্থ্য সচেতনতাটা খুবই কম। আমরা দেখতে পাই যে ছোটোখাটো সমস্যাকে তারা খুব বেশি গুরুত্বই দেয় না, যে ঠিক যেমনটি উনি বললেন যে 10 বছর ধরে কোমর ব্যথা, এবং এই কারণে রিসেন্ট টাইমে আমরা একটা গবেষণায় দেখতে পাচ্ছি যে এই NSAID ইনডিউসড মানে রেনাল ফেলিওরের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, কিডনি ফেলিওর। দেখা যায় যে গ্রাম অঞ্চলে এই মানুষগুলো তারা একটু ব্যথা হয় সহ্য করে, যখন সহ্য না হয় পাশের ফার্মেসি থেকে ওষুধ নেয়, ওষুধ খেলে একটু ব্যথাটা কম থাকে, ঝাড়ফুঁক ওঝা থেকে শুরু করে গ্রাম্য চিকিৎসক পল্লী চিকিৎসক সবার কাছে যান। একটা সময় দেখা যায় যে NSAID ছাড়াও হয়তো স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ খায়, এইভাবে খেতে খেতে তারা বিভিন্ন রকম কমপ্লিকেশন পড়ে যায়, অনেকে হরমোনাল কিছু ডেফিসিট দেখা যায়, অনেকের কিডনি লিভার এই জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যায়। তো আসলে এই জায়গাটা সচেতনতার বিকল্প নেই, সচেতন করতে হবে সবাইকে যে যার জায়গা থেকে। এবং এখন কিন্তু আপনি জানেন যে ইউনিয়ন পর্যায়েও কিন্তু একজন গ্র্যাজুয়েট চিকিৎসক রয়েছে, থানা হেলথ কমপ্লেক্স রয়েছে, উপজেলা হেলথ কমপ্লেক্স রয়েছে, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু চিকিৎসা ব্যবস্থা আছে। এটা চিকিৎসাধীন হতে হবে, যে কোনো জিনিস আমরা নিজেরা চিকিৎসা না করে রোগ নির্ণয় করতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে, দেন সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে হলে হয়তো সামান্য কিছু ওষুধ, কিছু নিয়মকানুন মেনে চলা, কিছু এক্সারসাইজ করলে উনি ভালো হয়ে যেতে পারতেন। আবার এই ধরনের বয়সের মেয়েদেরকে আমরা পাই অনেক সময় 10-15 বছর ধরে ভুগেন। হ্যাঁ, আরেকটা কারণ আমরা মেয়েদের ক্ষেত্রে দেখতে পাই যে প্রেগনেন্সি পরবর্তী যে পেইনগুলা, অনেক সময় দেখা যায় নর্মাল ডেলিভারি বা মানে সিজারিয়ান সেকশন যেটাই হোক, আপনি জানেন যে ডিউরিং প্রেগনেন্সি মায়েদের একটা ভালো মানে একটা বিরাট ধরনের পরিবর্তন হয়, বিশেষ করে তার স্পাইনের একটা পরিবর্তন হয়, তার পেটের যে মাংসপেশিগুলা এগুলোর পরিবর্তন হয়, যার ফলে ডেলিভারির পরেই মাংসপেশিগুলো যখন উইক থাকে এবং একই সাথে বাচ্চাকেও নার্সিং করে, যেমন তাকে ব্রেস্ট ফিড করা, তাকে কেয়ার করা, তাকে শোয়ানো, উঁচু করা, এই যে বাচ্চাকে কোলে নিয়ে তাকে মুভ করা, এই প্রত্যেকটা ক্ষেত্রে তার ব্যাকের মাসেলগুলোর প্রতি স্ট্রেস পড়ে এবং সেক্ষেত্রে কিন্তু ডিস্ক হার্নিয়েশন, ডিস্ক বালজিং হয়। এবং আমরা অনেক রোগীকে পাই যে 15-20 বছর ধরে এই সমস্যা নিয়ে ভুগছেন এবং তাদের মধ্যে একটা ধারণা যে সিজারিয়ান সেকশনের সময় আমাকে একটা ইনজেকশন দিছে, ওই সময় একটা সেটি থেকে যে ব্যথা শুরু হলো কোমরে, আমার ওই ব্যথা কমছে না এবং এটা ভালো হবে না। প্রত্যেকটি মাকে সচেতন থাকা জরুরি। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনি একদম ছোট্ট করে এক লাইনে আমি শুনবো যে এই যে যারা দীর্ঘদিন ধরে ব্যথা নিয়ে সাফার করছে, সেটি হোক বাত ব্যথা বা অন্য কোনো ব্যথা, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে আমাদের সাধারণ দর্শকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ব্যথার হলেই ব্যথানাশক ওষুধ খাওয়া, এই জিনিসটা থেকে পরিত্রাণ পেতে হবে বা এটা পরিত্যাগ করতে হবে, অন্যথায় আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কিন্তু বিকল হয়ে যাবে। তো এই জায়গাটাই রোগ নির্ণয় করার জন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা খুব জরুরি। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আয়োজনের মাধ্যমে আমরা অন্তত এতটুকু বুঝলাম যে ব্যথা হলেই ব্যথার ওষুধ নয়, এবং অবশ্যই রোগটিকে শনাক্তকরণ করুন এবং সেই অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করে শনাক্তকরণ করুন আপনার সমস্যাটিকে, এবং রোগ নির্ণয়ের পরে চিকিৎসা এবং কখন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে সেটি কেবলমাত্র একজন চিকিৎসক এবং ফিজিওথেরাপিস্টই শনাক্তকরণ করবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপিস্ট কে, তার কাছে আসলে
চিকিৎসা করা উচিত কিনা, সেটা আসলে কোনো ফিজিওথেরাপিস্ট কিনা, বিষয়গুলো একটু শনাক্তকরণ করুন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।